আমাকে বলো দেখি যে ফাইনাইট ভার্বটা আসলে কি, কে বলতে পারবা? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি? একটি বাক্যের মূল ভার্ব মানে মেইন ভার্ব হিসেবে কাজ করে ফাইনাইট ভার্ব। যেমন আই গো টু স্কুল, এখানে গোটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। হি ইজ বিজি, এখানে কোনটা ফাইনাইট? ইজ। হি ইজ গোয়িং টু স্কুল, এখানে ফাইনাইট কোনটা? ইজ। ইজটা হলো কি হিসেবে কাজ করতেছে? মূল ভার্ব হিসেবে কাজ করতেছে, আর গোয়িংটা অক্সিলিয়ারি হিসেবে কাজ করতেছে, তাই না? না, ও যে বললো যে মানে যেখানে মূল ভার্ব হিসেবে কাজ করে সেন্টেন্সে। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বটা কি ভার্ব হিসেবে কাজ করে? মূল ভার্ব হিসেবে কাজ করে নাকি? এই ছেলেমেয়েরা, ফাইনাইট ভার্ব কি হিসেবে কাজ করে? মূল ভার্ব। যেমন হি হ্যাজ সিন এ টাইগার, সে একটি বাঘ দেখেছে, এখানে ফাইনাইট কোনটা? সিন হচ্ছে ফাইনাইট, আর হ্যাজ কি? অক্সিলিয়ারি। হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি, মানে কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্বগুলা কি? মূল ভার্ব, তাই না? তাইলে দেখো যে ফাইনাইট ভার্বটা আসলে কি? যেটা মূল ভার্ব, তাই না? ফাইনাইট ভার্বটা কি? মূল ভার্ব। আর নন ফাইনাইট কোনগুলো তাহলে? অক্সিলিয়ারি ভার্ব, তাই না? কি সহজ না কঠিন? সহজ। তাহলে আমরা সহজেই কিন্তু এই জিনিসটাকে ভুলভাবে বুঝলাম যে না, তোমরাই তো বললা যে ফাইনাইট ভার্ব হলো মূল ভার্বের কাজ করে, আমি বলছি আগে ভালো ছিল, আগেই তো ভালো ছিলাম, আগে যেটা জানতো এটাই ভালো ছিল, আমি গুলাই দিছি, তাই না? আমি গুলাই দিলাম কেমনে? তোমরা যেটা বললা সেটাই আমি সাথে বললাম। ফাইনাইট ভার্ব অক্সিলিয়ারি বা প্রিন্সিপাল, এটার সাথে ফাইনাইট নন ফাইনাইটের কোনো সম্পর্কই নাই, প্রথম কথা। ফাইনাইট ভার্ব অক্সিলিয়ারিও হতে পারে, আবার প্রিন্সিপালও হতে পারে। অর্থাৎ ফাইনাইট নন ফাইনাইটের সাথে অক্সিলিয়ারি প্রিন্সিপালের কোনো ধরনের কি নাই, যোগাযোগ নাই বা কোনো বিরোধও নাই। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আসলেই বুঝছো? এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে, পরে বুঝবা। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব মানে ফাইনাইট ভার্ব এটার অর্থটা কি বাংলায়? ফাইনাইট ভার্বের অর্থটা কি? সমাপিকা ক্রিয়া। ও একাই উত্তর করে, তোমরা কি পড়ো নাই কেউ? ফাইনাইট ভার্বের অর্থ কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? যে ভার্বটা কি করে? নিজে কাজ সম্পন্ন করে। কি করে? নিজে কাজ সম্পন্ন করে। যেমন ধরো আমি যদি লিখি এরকম, একটু লেখো যে আই ওয়ান্ট, এবং লিখলাম আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট মানে কি? আমি চাই। আর আই ওয়ান্ট টু ইট মানে কি? আমি খেতে চাই। তাহলে আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু ইট মানে কি? আমি খেতে চাই। তাহলে কোনটা মনের ভাব ক্লিয়ার করলো? এইটা নাকি এইটা? তাহলে কোনটা ফাইনাইট? নিচেরটা হচ্ছে, এইটা হচ্ছে কি ফাইনাইট, আর এই ওয়ানটা কি নন ফাইনাইট। কেন নন ফাইনাইট? সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে নাই। আর দ্বিতীয়টা কি করছে? সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, যে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এটা হলো এক নম্বর বাক্য নন ফাইনাইট। দুই নম্বরটা কি? ফাইনাইট। এবার তিন নম্বর বাক্যটা দেখো, যে আই ওয়ান্ট টু ইট রাইস। তিন নম্বর বাক্যটার অর্থ কি? আমি ভাত খেতে চাই। তাইলে এবার বলো তো কোনটা মনের ভাব ক্লিয়ার করলো আরো বেশি? তিন নাম্বারটা আরো বেশি ক্লিয়ার করলো। তাহলে কোনটা ফাইনাইট? এক নাম্বার ওয়ান, দুই নাম্বার নাকি তিন নাম্বার? কোনটা? তিন নাম্বারটা হলো ফাইনাইট। আগে ছিল কয় নাম্বারটা? দুই নাম্বারটা। পরে হয়ে গেল কোনটা? তিন নাম্বারটা। তাহলে এখন দুই নাম্বারটা কি? ফাইনাইট নাকি নন ফাইনাইট?
হ্যাঁ, 2 নাম্বারটাও ফাইনাইট, 3 নাম্বারটাও ফাইনাইট। আচ্ছা, তার মধ্যে ফাইনাইটের মধ্যে পাওয়ার কোনটার বেশি, 2 নাম্বারের না 3 নাম্বার? ফাইনাইটের পাওয়ারটা একটু বেশি, এটা শক্তিশালী ফাইনাইট। এটা কি ফাইনাইট? শক্তিশালী ফাইনাইট। আর আগেরটা কি? দুর্বল ফাইনাইট। তো ফাইনাইটের মধ্যে কম দামা, বেশি দামা বা শক্তিশালী, দুর্বল বিভিন্ন রকমের ফাইনাইট আছে। হ্যাঁ, তো একটা শক্তি বেশি, একটা শক্তি কম, তাই না? আচ্ছা, তো আসল কথা হলো এরকম শক্তিশালী বা দুর্বল ফাইনাইট নন ফাইনাইট নামের কিছু জগতে নাই। আহা, এবার আবার গোল খাইলাম। তো ফাইনাইট এরকম শক্তিশালী বা দুর্বল কিছু নাই। দেখো, ফাইনাইটের সাথে এই মনের ভাব ক্লিয়ার করারও কোনো সম্পর্ক নাই। তোমার মনের ভাব ক্লিয়ার হইলো বা না হইলো, এতে ফাইনাইট ভার্বের কিচ্ছু আসে যায় না। আমি কি বুঝাইতে পারলাম? এই ছেলেমেয়েরা কথা বলো না কেন? তো যারা পড়ছো তারা তো জানো যে মনের ভাব যেই ভাবটা ক্লিয়ার করে, একবারে সম্পূর্ণ করে, সেটা হলো ফাইনাইট। সমাপিকা ক্রিয়া, সমাপন মানে সমাপ্ত করে মনের ভাব একটা কাজ। আর যেটা নন ফাইনাইট করে না, কিন্তু সেটা দিয়েও তো আমরা ফাইনাইট নন ফাইনাইট ধরতে পারলাম না। আসল উত্তর হলো এখানে এটা হচ্ছে ফাইনাইট। যেটা মনের ভাব তোমার ক্লিয়ার করে নাই সেটা ফাইনাইট, যেটা করছে সেটাও ফাইনাইট, যেটা ভালোভাবে শক্তিশালীভাবে করছে সেটাও ফাইনাইট। তাহলে দেখো তো, আগে জানা সূত্রের সাথে কোনোটা মিলছে? কোনোটাই মিলে নাই। তাহলে আজকে আমরা নতুন করে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা ক্লিয়ারলি শিখবো ইনশাল্লাহ, যাতে কখনোই আর ভুল না হয়। কথা বুঝছো না বোঝো নাই? তাহলে শিখবা? তাহলে চলো ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা আমরা নতুন করে শিখি। ইংরেজিতে বলা হয় এ ফাইনাইট ভার্ব শোজ নাম্বার, পারসন এন্ড টেন্স। কি কি? নাম্বার, পারসন এন্ড টেন্স। এই একটি ফাইনাইট ভার্ব কি করে? নাম্বার, পারসন এবং টেন্স প্রদর্শন করে। এখন প্রদর্শন কিভাবে করে? ফর এক্সাম্পল, এখানে আমি লিখছি যে আই ওয়ান্ট। এই ওয়ান্ট দেখে কি বলা যাবে কি না যে এই বাক্যটি কোন টেন্সে আছে? আই ওয়ান্ট, আমি চাই, এটা কোন টেন্সে আছে? ওয়ান্ট দেখে বলা যাবে? প্রেজেন্ট টেন্সে আছে, এটা বলে দিছি কি দেখে? ওয়ান্ট দেখে। তার মানে কি সে টেন্স প্রদর্শন করছে, তাহলে এটা ফাইনাইট। এবং এটাও বলা যায় কিনা যে এটা যে থার্ড পারসন সিঙ্গুলার না, এটা গ্যারান্টেড বলা যায় কিনা? যেহেতু ওয়ান্টস হয় নাই, তার মানে সে নাম্বার এবং পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটাও কিন্তু নিশ্চিত করছে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়। সুতরাং এটা নাম্বার, পারসন এবং টেন্স প্রদর্শন করলো, এটাই হচ্ছে ফাইনাইট। এবং দ্বিতীয় যেটা, সেটাও একই। ধরো আমি এখানে হি দিলাম, তাহলে এখানে কি হয়ে যাইতো? হি ওয়ান্টস। কি হলে কি হইতো? হি ওয়ান্টস। তাহলে ওয়ান্টস দেখে বোঝা যাবে কিনা যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা কি বুঝতেছো আমার কথা? তাহলে নাম্বার, পারসন এবং টেন্স প্রদর্শন করে। ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট পাস্ট টেন্স, হি ওয়ান্টস, এটাকে আমরা পাস্ট করলে কি লিখতাম? হি ওয়ান্টেড, বা আই লিখলে আই ওয়ান্টেড। তাহলে এই ওয়ান্টেড দেখে আমরা বুঝতে পারবো কিনা যে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আসলে বুঝছো না বোঝো নাই? তাহলে এই যে দেখো, নাম্বার, পারসন এবং টেন্স প্রদর্শন করে যেই ভার্বটা, সেটা হচ্ছে ফাইনাইট। আর যদি সেন্সিটিভ কথাটার সাথে তোমরা পরিচিত থাকো, তাহলে এটা বলতে পারো যে ফাইনাইট ভার্ব হচ্ছে নাম্বার, পারসন এবং টেন্স সেন্সিটিভ। মানে এই তিনটা জিনিসের সাথে ফাইনাইট ভার্ব কি করে? প্রতিক্রিয়া দেখায়। কি করে? প্রতিক্রিয়া দেখায়। কিভাবে? এটা ছিল, মনে করো যে আই ওয়ান্ট ছিল, তুমি নাম্বার এবং পারসন চেঞ্জ করে হি বসাই দিছো, সে প্রতিক্রিয়া দেখাচ্ছে কিভাবে? ওয়ান্টস হয়ে যাচ্ছে। ওয়ান্ট ছিল, প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা? তুমি নাম্বার, পারসন চেঞ্জ করার সাথে সাথে আবার তুমি টেন্স পরিবর্তন করলা যখন, তখন ওয়ান্টস থেকে আবার কি হয়ে গেল? ওয়ান্টেড। তোমরা সত্যি করে বলো, আসলে কি বুঝছো নাকি বুঝো নাই? আসলেই বুঝছো? দেখো, এটার সাথে মনের ভাব সম্পন্ন করার কিংবা মূল ভাব হওয়ার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। দেখো আরো কিছু এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, আই
am busy। এই যে দেখো এম দেখে বোঝা যায় কি না যে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এবং সাবজেক্টটার নাম্বার এবং পার্সন বোঝা যায় কিনা? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, অন্য কারোর সাথে এম বসে না, তার মানে সে নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করছে। সো এই এম হচ্ছে কি? ফাইনাইট। কিন্তু দেখো এম কিন্তু অক্সিলিয়ারি, প্রিন্সিপাল না। কিংবা তুমি মনে করলা যে স্যার এখানে তো প্রিন্সিপাল আর নাই, নো প্রবলেম, আমরা এটাকে চেঞ্জ করে দিই। দেখো আই অ্যাম গোয়িং। এবার দেখো যে এখানে এই যে এম, এটা কি প্রিন্সিপাল নাকি অক্সিলিয়ারি? প্রিন্সিপাল কোনটা? এই যে গোয়িং, বিজি উঠাই দিছি, গোয়িং দিছি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো যে এই এম কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? কেন ফাইনাইট? কারণ সে নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করছে। এবার আমরা যদি এখানে হি লিখি তাহলে কি হবে? হি ইজ হয়ে গেল, হি ইজ গোয়িং। তাহলে ইজ কি নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করছে কিনা? ইজ দেখে আমরা বলতে পারি কিনা যে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর এই ভার্বটার নাম্বার এবং পার্সন কি? থার্ড পার্সন আছে এবং সিঙ্গুলার আছে, যেহেতু ইজ আছে। এবার দেখো আমরা যদি পাস্ট করি তাহলে কি লিখব? হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। হ্যাঁ আচ্ছা আমি বলছি তো, বলা দেখে লিখে ফেলো। ওয়াজের তো আর বানান বলা লাগবে না যে, হ্যাঁ আমি বললাম যে হি ওয়াজ গোয়িং, এটা দেখার দরকার আছে বলো তো। আচ্ছা তাহলে হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। এই ওয়াজ দেখে আমরা বলতে পারি যে এই বাক্যটা পাস্ট টেন্সে আছে এবং এই ওয়াজের সাবজেক্টটা কে আছে? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই যে এম, ইজ, ওয়াজ এগুলাই হচ্ছে কি? ফাইনাইট। আর নন ফাইনাইট কোনটা? এই যে গোয়িং, দেখো এটা হচ্ছে। এখন দেখো আমরা যে ফাইনাইটের সংজ্ঞা পড়লাম যে নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করে যে ভার্বটা, সেটা ফাইনাইট। তাহলে নন ফাইনাইট কোনটা? যেই ভার্বটা নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করে না, সেই ভার্ব দেখে বলার সুযোগ নাই যে এর নাম্বার কি, পার্সন কি, টেন্স কি, কিছুই বলা যায় না। সেটাই হলো কি? নন ফাইনাইট। অর্থাৎ ফাইনাইট যেটা, সেটা হচ্ছে এগুলা প্রদর্শন করে, আর নন ফাইনাইট যেটা, সেটা হচ্ছে নাম্বার, পার্সন, টেন্স প্রদর্শন করে না। ফাইনাইট হচ্ছে নাম্বার, পার্সন, টেন্স প্রদর্শন করে, আর নন ফাইনাইট কি? নাম্বার, পার্সন, টেন্স প্রদর্শন করে না। দেখো তো এই যে গোয়িং যে আমরা লিখলাম, এই গোয়িং দেখে কোনোভাবে বলতে পারবা যে এর টেন্স কি আছে, নাম্বার কি আছে, পার্সন কি আছে? কিছুই বলা যাবে না। কেন বলা যাবে না? এই গোয়িং দেখো এম এর সাথেও গেছে, মানে আই এর সাথেও গোয়িং গেছে, হি এর সাথেও গেছে, আবার টেন্স হিসাবে পাস্ট টেন্সেও গেছে, প্রেজেন্ট টেন্সেও গেছে, সব টেন্সে গেছে। তার মানে এই গোয়িংটা হচ্ছে কি? নন ফাইনাইট। তোমরা কি বুঝলা কিছু? যেই ভার্বটা দিয়ে নাম্বার, পার্সন, টেন্স কিছুই বোঝা যায় না, সেটা হচ্ছে নন ফাইনাইট। আর যেই ভার্বটা দিয়ে নাম্বার, পার্সন এবং টেন্স বোঝা যায়, সেটা হচ্ছে কি? ফাইনাইট। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ও তাহলে এবার আমাকে বলো তো যে এগুলা কি, প্রথমটা কি? আই ওয়ান্ট, এই ওয়ান্ট কি? ফাইনাইট। দুই নাম্বারটা আই ওয়ান্ট টু ইট, ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট। আই ওয়ান্ট টু ইট রাইস, এটাও ফাইনাইট। তাহলে এই ইটটা কি, টু ইটটা কি বলো তো? কেন? কিছুই বোঝা যাবে না। দেখো যে এখানে হি বসাইলে কি হইতো? হি ওয়ান্টস টু ইটের কোনো চেঞ্জ হইতো না? চেঞ্জ হইতো না। এটা আয়ের সাথেও টু ইট রইলো, হি এর সাথেও টু ইট রইলো। এখন যদি পাস্ট করি যে আই ওয়ান্টেড টু ইট রাইস, তাহলে টু ইটের কোনো চেঞ্জ আছে? নাই। তাহলে এই টু ইটটা হলো কি? নন ফাইনাইট। সে নাম্বার, পার্সন, টেন্স কিছুই প্রদর্শন করে না। আরেকটা বাক্য দেখি আমরা। আই হ্যাভ সিন আ টাইগার, আমি একটি বাঘ দেখেছি। তো এইখানে হ্যাভ আছে এবং সিন আছে, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? হ্যাভ ফাইনাইট। কেন ফাইনাইট? টেন্স বোঝা যাচ্ছে কোন টেন্সে আছে? এটা প্রেজেন্টে আছে, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার যে না, সেটা বোঝা যাচ্ছে। যদি এখানে হি দিতাম তাহলে হ্যাজ হয়ে যেত। কিন্তু সিন কি হইতো দেখো তো?
সিন চেঞ্জ হয়তো? এখানে যদি আমরা পাস্ট করি তাহলে কি হইতো? হি হ্যাড, পরে সিন সিনই থাকবে, চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে কি ফাইনাইট আর ওটা হচ্ছে নন ফাইনাইট। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, একটা ভার্ব ফ্রেজে তোমার এই যে দেখো, এটা ভার্ব ফ্রেজ, কিন্তু হ্যাভ আর সিন মিলে কিন্তু একটা ভার্ব ফ্রেজ। অনেক প্রচলিত বই এবং ক্লাসে তুমি জানবা যে হ্যাভ সিন দুইটা মিলে ফাইনাইট, দুইটা মিলে ফাইনাইট, ঠিক আছে, কিন্তু দুইটা মিলে তো একটা কম্পাউন্ড। দুইটা মিলে কি একটা শব্দ? একটা কম্পাউন্ড, দুইটা কিন্তু আলাদা শব্দ। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হ্যাভ কি এবং সিন কি, সিন হচ্ছে নন ফাইনাইট, উত্তর, আর হ্যাভ হচ্ছে ফাইনাইট। যদি জিজ্ঞেস করা হয় দুইটা মিলে কি, উত্তর হচ্ছে ফাইনাইট। দুইটা মিলে তখন হবে কম্পাউন্ড ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দুইটা মিলে একটা কম্পাউন্ড, কিন্তু কম্পাউন্ডটা টোটাল মিলে ফাইনাইট, কিন্তু প্রথমটা হচ্ছে ফাইনাইট, দ্বিতীয়টা নন ফাইনাইট। তো এখন যদি যেটা মনে রাখবা, একটা ভার্ব ফ্রেজে সবসময়ই প্রথম ভার্বটি ফাইনাইট হয়। একটি ভার্ব ফ্রেজে বা কম্পাউন্ড ভার্বে প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা ফাইনাইট হয়, বাকি সব নন ফাইনাইট। দেখো, যেমন এটা আমরা লিখি শি may have been being requested, may have been being requested, কয়টা ভার্ব একসাথে দেখো তো? 1 2 3 4 5টা ভার্ব একসাথে, নো প্রবলেম। আমরা যেটা শিখলাম যে একটা কম্পাউন্ড ভার্বে বা একটা ভার্ব ফ্রেজের মধ্যে কেবল প্রথম ভার্বটা ফাইনাইট হয়, তাইলে কোনটা ফাইনাইট? আর বাকি সবই কি নন ফাইনাইট। এই যে মনে করো হ্যাভ সিন যে বলছো, হি হ্যাজ সিন এ টাইগার, এখানে প্রথম ভার্ব কোনটা? হ্যাজ, আর সিন কি দ্বিতীয়, এটা নন ফাইনাইট। ফাইনাইট কোনটা? এটা ফাইনাইট। আচ্ছা, এখন এত কিছুর পরেও যদি তোমার মনে না থাকে তাহলে মুখস্থ করে রাখার সুযোগ আছে যে ফাইনাইট কোনটা আর নন ফাইনাইট কোনটা। মনে রাখবা, ফাইনাইট হয় ভার্বের কেবল দুইটা ফর্ম। ভার্বের কয়টা ফর্ম? দুইটা ফর্ম। কি কি? একটা হলো V1 আর একটা হলো V2। V1 আর কি V2, এই দুইটা ফর্ম কেবল ফাইনাইট হয়, আর ভার্বের সকল ফর্ম হচ্ছে নন ফাইনাইট। শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইনাইট, পাস্ট ফর্ম ফাইনাইট, আর সব ফর্ম কি নন ফাইনাইট। বাকি ফর্মের মধ্যে কি আছে সেটাও আমরা দেখি। এই যে যেমন ধরো V3 আছে, তারপরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব আছে মানে ইনফিনিটিভ, তারপরে আরো কি আছে? বেস ফর্ম আছে বা বেয়ার ইনফিনিটিভ ফর্ম, যেটা আমরা বলি, কি বলি? বেয়ার ইনফিনিটিভ বলি না? যেমন আই ক্যান গো, এখানে গো যে এটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ, মানে টু বিহীন ইনফিনিটিভ। আই ক্যান গো, হি বসাইলে কি হবে? হি ক্যানস গো না হি ক্যান গোজ? কিছুই হবে না, হি ক্যান গোজ, হি ক্যান গো। এই গোটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ বলে, মানে টু বিহীন ইনফিনিটিভ, এটাও নন ফাইনাইট। তাইলে আমরা ফাইনাইটের মধ্যে কি কি পাইলাম? V1 এবং V2। আর নন ফাইনাইটে কি পাইলাম? কি পাইলাম? V3, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে টু প্লাস ভার্ব, তারপরে কি বেস ফর্ম, আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3। এটারে বলে কি জানো? এটারে বলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি তিন প্রকার, আজকের শীটে আছে আমাদের। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা কেমন? ভার্ব প্লাস আইএনজি। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা কেমন? এই যে V3, এটা হলো কি পাস্ট পার্টিসিপল। আর একটা পারফেক্ট পার্টিসিপল, সেটা হলো হ্যাভিং প্লাস V3। এই তিন প্রকারের পার্টিসিপল আছে, সব পার্টিসিপলই হচ্ছে নন ফাইনাইট। তাহলে আরেকবার সংক্ষেপে, ফাইনাইট ভার্ব কি? যেই ভার্বটা হচ্ছে নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করে। আর মুখস্থ যদি করে রাখতে চাই তাহলে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এই দুইটাই হলো ফাইনাইট।
আর কোনো ফর্ম ফাইনাইট না। বাকি কি কি ফর্ম আছে ভার্বের নন ফাইনাইট, যেগুলো হচ্ছে নাম্বার, পার্সন এবং টেন্স প্রদর্শন করে না। সেরকম কি আছে, V3 মানে পাস্ট পার্টিসিপল আছে, তারপরে হ্যাভিং প্লাস V3 অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল আছে, ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, কিংবা জিরান, যেটাই বলো জিরান এবং পার্টিসিপল দুইটাই কি নন ফাইনাইট। তারপরে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। এইগুলা সবই হচ্ছে কি নন ফাইনাইট। ক্লিয়ার? তাহলে আমরা দেখে চেনার উপায়টাও শিখলাম, আবার মুখস্থ করে রাখলাম যে ভার্বের এই ফর্মগুলা ফাইনাইট এবং এগুলো হচ্ছে কি নন ফাইনাইট। ক্লিয়ার? আচ্ছা, ইনফিনিটিভটা কি, টু প্লাস ভার্ব, সেটাকে কি বলে, ইনফিনিটিভ বলে। জিরানটা কি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে। ভার্ব প্লাস আইএনজি কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, কেবল তখন আমরা সেটাকে জিরান বলবো। কিরকম দেখো, যেমন দেখো কম, যেমন ধরো স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড ফর, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, মানে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা তো নাউনের ক্লাস করছি, করি নাই? দেখো তো যে স্মোকিং নাউনের মতো কাজ করছে কিনা, কিভাবে করছে, যুক্তিটা কি? আইএনজি যুক্ত হলে তো অনেক কিছুই হইতে পারে, শুধু নাউন হবে এরকম কোনো কথা নেই। হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে হোয়াট ইজ ব্যাড ফর হেলথ, উত্তর আসছে কি স্মোকিং। হোয়াট দ্বারা প্রশ্ন উত্তরে পাইছি এটা নাউন, অবশ্যই নাউন। হোয়াটের উত্তরে যা পাওয়া যায় তা অবশ্যই 100% নাউন, অন্য কিছুই পাওয়া যায় না হোয়াটের উত্তরে, নাউন বা প্রনাউন পাওয়া যায়। একটা যুক্তি হলো হোয়াটের উত্তরে পাইছি। নাম্বার 2 হলো ইজটা কি, ইজ ভার্বের সাবজেক্ট কে, স্মোকিং। তাহলে সাবজেক্ট কে হয়, সাবজেক্ট কি হয়, কেবল নাউন বা প্রোনাউন, সুতরাং সে নাউন যেহেতু প্রোনাউন না। তারপরে আবার যদি দেখো যে এই স্মোকিং কে ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, যে ইট ইজ ব্যাড ফর হেলথ, তাহলে অ্যাটলিস্ট আমরা এখানে 3টা কারণ পেলাম যে স্মোকিং কে আমরা নাউন বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাউন হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তো একটা তো কারণ আছেই যেটা হচ্ছে যে নাউনও হতে পারে। তাইলে দেখো আমরা 4টা কারণ পাইলাম এই স্মোকিং এর নাউন হওয়ার। এবার আমরা নিশ্চিত যে স্মোকিংটা এখানে ফাংশন করছে কি হিসেবে, নাউন হিসেবে। সুতরাং এটাকে আমরা কি বলবো, জিরান বলবো। কি বলবো, জিরান বলবো। এটা হচ্ছে জিরান, অর্থাৎ জিরান হচ্ছে তখন যখন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। এবং এটা কি ধরনের ভার্ব হিসেবে কাজ করে, নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। দেখো তুমি যে এই স্মোকিং কি কোনোভাবে তোমাকে নাম্বার, পার্সন কিংবা টেন্স বুঝাইতে পারবে, যে এই সেন্টেন্সটা কোন পার্সন, নাম্বার বা টেন্স আছে এটা বলতে পারবে? স্মোকিং কোনোভাবেই পারবে না। এটা হচ্ছে একটা কি ধরনের ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এবং সে পার্ট অফ স্পিচ হিসেবে এখানে তোমার ফাংশন মানে প্লে করছে কিসের, এই যে নাউনের মতো কাজ করছে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে আমরা কি বলি, জিরান বলি। ভার্ব প্লাস আইএনজি ভার্ব এবং নাউনের কাজ করে, দুইটা কাজ করে একসাথে, তখন তাকে আমরা কি বলি, জিরান বলি। কিন্তু এখানে তার নাউন পরিচয়টা মুখ্য, প্রাধান্য পায় আর কি। হ্যাঁ, তাহলে এই ভার্ব প্লাস আইএনজি যখন, যেমন ধরো I saw a sleeping lion, আমি একটি ঘুমন্ত সিংহ দেখলাম। স্লিপিং এর মধ্যেও কি একটা আইএনজি আছে না, আছে না? তাহলে এই স্লিপিংটা এখন কি জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান মানে কিন্তু নাউনের মতো কাজ করতে হবে। এইটার বাংলা অর্থ কি, আমি একটি ঘুমন্ত দেখলাম নাকি সিংহ দেখলাম? সিংহের অবস্থাটা কি, ঘুমন্ত। তাহলে নাউন, সিংহ তো নাউন, নাউনের অবস্থা কে বোঝায়,
অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্লিপিংটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তাকে হচ্ছে তোমার কি বলে? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব হিসেবে কিভাবে কাজ করলো? হ্যাঁ, এটা তো ভার্বই, নন ফাইনাইট ভার্ব। কি ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব, যেটা দিয়ে নাম্বার, পারসন কিংবা টেন্স কিছুই বোঝা যায় না। আর কি হিসেবে কাজ করতেছে? তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তখন এটা হলো কি? প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছো না বুঝো নাই? স্লিপিং লায়ন, ঘুমন্ত সিংহ, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এখানে ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। এটা হলো জিরান্ড, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখো এই যে লেখা আছে যে ভার্ব যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা কি? পারফেক্ট পার্টিসিপল। তো আমরা এখানে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল দেখলাম, এবার পাস্ট পার্টিসিপলটা দেখি। পাস্ট পার্টিসিপলটা কেমন? পাস্ট পার্টিসিপলটা তো আমরা চিনি মোটামুটি। এটা কিরকম? V3 যেটা, যেমন ধরো হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট। হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট অর্থ কি? তিনি একজন আমন্ত্রিত অতিথি। লিখে বলো, তিনি একজন আমন্ত্রিত অতিথি। তো এখানে ইনভাইটেড দেখো, হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট, তিনি একজন আমন্ত্রিত অতিথি। এই ইনভাইটেড শব্দটা দেখো যে গেস্ট যে নাউনটা আছে, গেস্ট কি নাউন না? এই নাউনকে মডিফাই করছে কিনা দেখো তো। হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট, তিনি একজন আমন্ত্রিত অতিথি। আমরা পড়ছিলাম যে হোয়াট কাইন্ড দ্বারা প্রশ্ন করলে শুধু অ্যাডজেক্টিভ পাওয়া যায়। হোয়াট কাইন্ড অফ গেস্ট ইজ হি? দ্য অ্যান্সার ইজ ইনভাইটেড। তিনি একজন আমন্ত্রিত অতিথি। তাহলে এই আমন্ত্রিতটা হচ্ছে কি বলো তো? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সুতরাং এটা হলো পাস্ট পার্টিসিপল। আবার যদি তুমি দেখো যে এই ডিটারমিনার আছে, এন কি ডিটারমিনার না? ডিটারমিনারের পরে দুইটা শব্দ, তাহলে প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি? নাউন হয়। তোমরা কি বুঝতেছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? তাহলে এখানে ইনভাইটেডটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। আর এমনিতেও তো আমরা এই যে ইনভাইটেডকে তো মুখস্থ পড়ছি যে ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, হ্যাঁ, সি, স, সিন, এগুলো তো মুখস্থ যে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দুইটা পার্টিসিপল চিনলাম আর জিরান্ড চিনলাম। বাকি রইল কি? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপলের গঠনটা কি দেখো, ওখানে লেখা আছে হ্যাভিং প্লাস V3। যেমন ধরো আমি বললাম হ্যাভিং গন টু স্কুল I will meet him. Having gone to school, I will meet him. বাংলা অর্থ হলো স্কুলে গিয়ে আমি তার সাথে দেখা করব। Having gone to school, I will meet him. স্কুলে গিয়ে আমি তার সাথে দেখা করব। এখন কথা হচ্ছে যে এই যে having gone, এই পুরাটা হচ্ছে কি তোমার যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। যেমন তুমি এটা বলতে পারো যে হ্যাভিং গন টু স্কুল আই মিট হিম, যে স্কুলে গিয়ে আমি তার সাথে দেখা করি, প্রেজেন্ট টেন্স, এটাও বলা যাবে। তুমি চাইলে এটাও বলতে পারো যে হ্যাভিং গন টু স্কুল আই মেট হিম, স্কুলে গিয়ে আমি তার সাথে দেখা করেছিলাম। কোন টেন্স? পাস্ট টেন্স। আবার হ্যাভিং গন টু স্কুল আই উইল মিট হিম, স্কুলে গিয়ে আমি তার সাথে দেখা করব। তাহলে এই হ্যাভিং গনটা সব টেন্সেই ব্যবহৃত হয়। তাইলে দেখো আমরা প্রেজেন্ট পার্টিসিপল গেলাম, পাস্ট পার্টিসিপল গেলাম এবং পারফেক্ট পার্টিসিপল যেটা হ্যাভিং প্লাস V3, জিরান্ডো গেলাম, এগুলো সবই হয়ে গেল। ইনফিনিটিভটা তো আমরা পড়লামই। আচ্ছা, এখন
আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আগে যাব সেটা হলো ক্লজ। ক্লজ জিনিসটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। ফাইনাইট এবং নন ফাইনাইট তো বুঝলাম, তাই না? আচ্ছা, আর আজকে যে আলোচ্য বিষয় দেখো সেগুলা কিন্তু সবই নন ফাইনাইট ভার্ব। ওখানে যেটা দিছে নন ফাইনাইট কিরকম, ওই যে ইনফিনিটিভ একটা, এটাও নন ফাইনাইট, প্রেজেন্ট পার্টিসিপল সেটাও নন ফাইনাইট, পাস্ট পার্টিসিপল সেটাও কি নন ফাইনাইট। আচ্ছা, আমাকে বলো তো কেউ একজন ক্লজ মানে কি? বাক্যাংশ, মানে বাক্যের অংশ। এখন বাক্যের সব অংশকেই কি ক্লজ বলা যাবে? না, বলা যাবে না। বাক্যের সব অংশকেই বা যে কোনো অংশকেই ক্লজ বলা যাবে না। তাহলে বাক্যের কোন অংশকে ক্লজ বলা যাবে? হ্যাঁ, পূর্ণাঙ্গ বাক্যকে ক্লজ বলা যাবে। হ্যাঁ, বাক্যের পূর্ণাঙ্গ বাক্যকে, বাক্যের কোন অংশকে ক্লজ বলা যাবে? পূর্ণাঙ্গ বাক্যকে ক্লজ বলা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লজের সংজ্ঞাটা হচ্ছে, দেখো, বাক্যের যে অংশে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে সেটাই হচ্ছে ক্লজ। তাহলে ক্লজের সংজ্ঞাটা কি? বাক্যের যে অংশে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে। এটা বোর্ডে দেখার কিছু নাই, আমি তো বলেই দিলাম। বাক্যের যে অংশে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে সেই অংশটাকে বাক্যের কি বলে? ক্লজ বলে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তো অনেক সময় হয় কি যে সাবজেক্টটা অনুচ্চারিত থাকতে পারে, মানে সাবজেক্টটা বোঝা যায় কিন্তু লেখা নাই, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে ভার্বটাও হয়তো লেখা নাই কিন্তু মনে মনে আছে, এরকম হয় অনেক সময়, কিন্তু অন্তর্নিহিত হিসাবে আছে, সাইলেন্ট আছে। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো কোনো সাবজেক্ট নাই, ডু দ্য ওয়ার্ক। সাবজেক্টটা অনুচ্চারিত আছে, কে এটা? এই যে, তো এইটা কিন্তু একটা ক্লজ। এই যে এই পর্যন্তই ক্লজ গঠন হয়ে গেছে, এইখানেই শুধু ডু এর মধ্যেই ক্লজ হয়ে গেছে। আমি বললাম যে গো, শুধু এইটুকু বললাম, এটা একটা ক্লজ। কি নাম তোমার? ইশরাত। ইশরাতকে বললাম গো, ক্লজ হয়ে গেছে। সাবজেক্ট নাই কিন্তু গো বলছি, ক্লজ হয়ে গেছে। সাবজেক্টটাকে ইউ। তো এটা একটা ইম্পারেটিভ ভার্ব। মনে রাখবা যে ইম্পারেটিভ ভার্বের, ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা থাকে এটা ফাইনাইট ভার্ব। এটা ভার্বের V1 ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটা তো সাবজেক্টটা সবসময় ইউ থাকে, হি দিয়ে হয় না কখনো। হিকে এভাবে অর্ডার করে না যে হি গোজ, এরকম হয়, মানে ইউ দিয়েই হয় সবসময়। তো এটা কিন্তু V1 ফর্মে আছে এবং এটা ফাইনাইট। মনে আসতে পারে যে স্যার এইটা তো জীবনে কোনোদিন এসও যুক্ত হইলো না, আবার পাস্টও হইলো না, ফিউচারও হইলো না। হবে কেন? এটা তো প্রেজেন্ট টেন্স, পাস্ট কি করে হবে? আর এর সাবজেক্ট তো সবসময়ই কি থাকতেছে? সাধারণত ইউ থাকতেছে, তাই না? তো এই কারণে এটা সবসময় এসও যুক্ত হয় না, পাস্টও হয় না। বুঝছো না? বুঝো নাই? তাহলে ইম্পারেটিভ ভার্বটা সবসময় কি হয়? ফাইনাইট হয়। তাহলে আমরা কি শিখলাম? বাক্যের যে অংশে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে সেটাই হচ্ছে কি? ক্লজ। আর সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে সেটা ক্লজ হবে না। সেটা বাক্যের যত বড় অংশই হোক না কেন সেটা ক্লজ হবে না। কি হবে সেটা? তাহলে ফ্রেজ হবে, শব্দগুচ্ছ, এ ক্লাস্টার অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, সেটাকে কি বলে? ফ্রেজ বলে, কিন্তু ক্লজ বলে না। ক্লজ হইতে গেলে কি লাগবে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন দেখো, যেমন ধরো আমি বললাম I go to school in the morning every day. তাহলে
এখানে কয়টা ক্লজ আছে বলো তো? I go to school in the morning every day. I go to school এই পর্যন্ত হচ্ছে ক্লজ, তারপরে ইন দ্য মর্নিং এভরিডে এটা হচ্ছে ফ্রেজ। এই যে এখানেই ক্লজ হয়ে গেছে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। আর কোনো ক্লজ আছে? নাই। ফাইনাইট ভার্ব নাই, ক্লজ হবে না। বুঝছো না? বুঝো নাই? কিংবা আমি এটা বললাম, ওই যে ওরকম একটা বাক্য বললাম যে হ্যাভিং গন টু স্কুল with some of my friends living there, I will play a cricket ম্যাচ। পুরো বাক্যটা দেখো যে হ্যাভিং গন টু স্কুল উইথ সাম অফ মাই ফ্রেন্ডস লিভিং দেয়ার, সেখানে বসবাসরত আমার বন্ধুদের কয়েকজনের সাথে স্কুলে গিয়ে আই উইল প্লে আ ক্রিকেট ম্যাচ, আমি একটা ক্রিকেট ম্যাচ খেলবো। হ্যাভ, আবার বাক্যটা বলছি, হ্যাভিং গন টু স্কুল উইথ সাম অফ মাই ফ্রেন্ডস লিভিং দেয়ার, আই উইল প্লে আ ক্রিকেট ম্যাচ। সেখানে বসবাসরত আমার বন্ধুদের কয়েকজনের সাথে স্কুলে গিয়ে, সেখানে বসবাসরত আমার বন্ধুদের কয়েকজনের সাথে স্কুলে গিয়ে আমি একটি ক্রিকেট ম্যাচ খেলবো। এখানে দেখো যে মোটামুটি 2.5 লাইন লম্বা একটা বাক্য, এখানে কয়টা ক্লজ আছে দেখো তো? ক্লজ চেনার উপায় হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, মানে ফাইনাইট ভার্বটাই মূল আর কি। কোথায় সেটা? আই উইল বা উইল প্লেও নিতে পারো, তাহলে কম্পাউন্ড হিসাবে নিলা। মূলত এই যে উইলটাই হলো কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ক্লজ কয়টা আছে? মাত্র একটা ক্লজ আছে, সেটা কোনটা? ওই যে আই উইল বা আই উইল প্লে, ক্লজ হয়ে গেছে, আর কিছু দরকার নেই। তাহলে বাকি যেই পর্যন্ত যে আসলাম এগুলা কি? ফ্রেজ। এখানে ভার্ব দেখো কয়টা আছে, এই যে দুইটাই মিলে হ্যাভিং গন আছে, কিংবা আলাদা আলাদা করে ধরলে হ্যাভিং আছে, গন আছে, তারপরে আবার এখানে লিভিং আছে, দেখছো? আছে না? এই যে এগুলা সবই কি দেখো তো? নন ফাইনাইট। এটা হলো তোমার হ্যাভিং প্লাস V3, এটা কি? পারফেক্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। আবার এই যে লিভিং ভার্ব প্লাস আইএনজি, এটাও কি নন ফাইনাইট। তো নন ফাইনাইট তো আর ক্লজ গঠন করতে পারবে না, ক্লজ গঠনের জন্য কি দরকার? ফাইনাইট। এই যে উইল হচ্ছে ফাইনাইট। বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, তাহলে এত বড় বাক্য ক্লজ আছে মাত্র একটা। এখন এই ক্লজ আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কি কোঅর্ডিনেট। এখন প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি? যেমন ধরো আবার যদি লিখি আই ওয়ান্ট, আরেকটা লিখলাম আই ওয়ান্ট টু ইট। এখন আমাকে বলো তো যে আই ওয়ান্ট এবং আই ওয়ান্ট টু ইট 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্য, কোন বাক্যটা বা কোন ক্লজটা প্রিন্সিপাল আর কোনটা সাবঅর্ডিনেট? প্রিন্সিপাল ক্লজটা কি? যেই ক্লজটা মনের ভাব মানে কি করে? সম্পন্ন করে নাকি? প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞাটা কি? যে ক্লজ
অন্য ক্লজের উপরে ডিপেন্ড করে না, নির্ভর করে না। আর যেই ক্লজটা কি করে, অন্য আরেকটা ক্লজের উপরে নির্ভর করে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। যেটা নির্ভর করে না সেটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট, যেটা নির্ভর করে সেটা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তো এখানে আই ওয়ান্ট একটা ক্লজ এবং আই ওয়ান্ট টু ইট একটা ক্লজ, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট বলো তো দেখি। তাহলে উপরেরটা কি সাবঅর্ডিনেট আর নিচেরটা কি প্রিন্সিপাল। কেন সাবঅর্ডিনেট উপরেরটা? মনের ভাবটা সম্পূর্ণ হচ্ছে না, আর দ্বিতীয়টা সম্পূর্ণ প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, হুমায়রা বলো তো কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল? হ্যাঁ, উপরেরটা কেন সাবঅর্ডিনেট? ওটা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল, আর নিচেটা কোনো কিছুর উপর নির্ভরশীল না, মনের ভাব প্রকাশ করছে পুরাটা। আচ্ছা, আর তোমার নাম যেন কি? হ্যাঁ, শারমিন বলো তো কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল? আমি জিজ্ঞেস করলে দাঁড়াও, জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, the principal. প্রথমটা প্রিন্সিপাল। কেন প্রিন্সিপাল? এটা স্বাধীন, আমি চাই। আর I want to eat, আমি ভাত খেতে আই ওয়ান্ট টু ইট। হ্যাঁ, এটা হলো সাবঅর্ডিনেট। কেন সাবঅর্ডিনেট? বুঝাইতে পারতেছি। বুঝাইতে পারতেছো না, কিন্তু শারমিন যেটা বুঝছে যে দ্বিতীয়টা সাবঅর্ডিনেট, প্রথমটা প্রিন্সিপাল। আচ্ছা বসো। হ্যাঁ, তুমি কি বলতে চাইছিলা বলো। বলো কি বলতে চাইছিলা, আবার শুনি। কিভাবে নির্ভরশীল? নিচেরটা টু ইটের উপরে নির্ভরশীল, তাহলে নিচেরটা কি সাবঅর্ডিনেট নাকি সাবঅর্ডিনেট, আর উপরেরটা প্রিন্সিপাল। হ্যাঁ, বসো। তারপরে দেখি আর কে বলবা। হ্যাঁ, আর কেউ বলবা না? তুমি কি বলবা না? আমি স্যার এইসব ঝামেলার মধ্যে নাই। আগে বলছো না যে আমি এইসব ঝামেলার মধ্যে আমার কোনো সময় ডাইকেন না। ও বলছো তুমি কি বলছিলা? কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল বলছিলা? প্রথমটা কেন সাবঅর্ডিনেট? এমনি মন চাইছে তাই সাবঅর্ডিনেট এরকম তো না, কারণ বলতে হবে যে কেন। পুরা বাক্যটা প্রথমটা শেষ করে নাই। হ্যাঁ, আর দ্বিতীয়টা কি নির্ভরশীল না। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, মনের কষ্ট কারে বলমু। আর প্রবলেম হইলো তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, এ হলো আরেক সমস্যা। তাইলে দেখো এই যে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট, এখানে দেখো তোমরাই প্যাচ লাগাইছো, আমি তো প্যাচ লাগাই নাই। কয়জন কইতাছে উপরেরটা প্রিন্সিপাল নিচেরটা সাবঅর্ডিনেট, আবার কয়জন কইতাছে যে না এই উপরেরটা কি সাবঅর্ডিনেট পরেরটা প্রিন্সিপাল। আসল ঘটনাটা কি? আসল ঘটনা হইলো উপরেরটা সাবঅর্ডিনেট পরেরটা কি প্রিন্সিপাল, এটা আসল ঘটনা হতে পারে। এবার 3 নাম্বার বাক্যটা যদি দেখি, আই ওয়ান্ট টু ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খেতে চাই। এবার বলো কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট? 1 নাম্বার গেল সাবঅর্ডিনেট, 2 নাম্বার প্রিন্সিপাল, 3 নাম্বারটা কি বলো এবার। এই হুমায়রা বলো 3 নাম্বারটা কি? বলতে পারবা না? আমার এইসব ঝামেলার মধ্যে রাখেন কেন? হ্যাঁ, তুমি বলো কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল। এবার 3 নাম্বারটা কি? কি বুঝতে পারতেছো না? ফেস লেগে পড়ছে। আচ্ছা বসো, তুমি কোনটা বলবা এবার? জানি না, এই তো জানি না। হ্যাঁ, তুমি কোনটা বলবা? তুমি তো একবার বলছো এই ছেলেদের মধ্যে ওই যে ওই মিউজিক ব্যান্ড, তুমি জানো না? এত গল্প মনে পড়ে গেল আবার। আচ্ছা এখন দেখো আসল ঘটনাটা দেখি।
যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এটাও মনের ভাব দিয়ে তুমি ধরতে পারবা না। এটা যদি ধরতে হয় তাহলে প্রথমটা মনে হবে সাবঅর্ডিনেট, যেহেতু এটা ছোট মোটো বেশি কথা নাই, পরেরটা একটু বেশি কথা আইছে, 3 নাম্বারটা বড় না, এটা ক্লিয়ারলি আইতেছে, তাহলে এইটাই বেশি প্রিন্সিপাল। আগেরটা সাবঅর্ডিনেট, পরের ডাইরেক্টসে বড়, তাহলে এটা মোটামুটি মনের ভাব ক্লিয়ার হয়েছে। 3 নাম্বারটা বলার পরে দেখবা যে না এইটা বেশি প্রিন্সিপাল। তো এরকম প্রিন্সিপাল লড়াচড়া শুরু করে দিবে। তো এরপরে দেখো আসলে ওইভাবে চেনা যাবে না, চেনার পদ্ধতিটা আমি তোমাদেরকে বলে দিব। তার আগে বলো তো ক্লজ কয় প্রকার? 2 প্রকার। কি কি লেখো তো একটু। 3 প্রকার, হ্যাঁ, প্রিন্সিপাল, তাইলে এই 3 প্রকার হচ্ছে ক্লজ, তাই না? লেখছ? আচ্ছা, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই হলো 3 প্রকারের ক্লজ আছে। লেখছ? কই লেখছ? হুমায়রা বলো তো প্রিন্সিপাল বানান করো। কি লেখছ? PAL। বসো বসো। হ্যাঁ তুমি বলো তো প্রিন্সিপালটা। হ্যাঁ বলো, সমস্যা নাই। হ্যাঁ, প্রিন্সিপাল বানানটা বলো তো, তুমি বলো। PAL। আচ্ছা এবার বলো প্রিন্সিপাল, এটা নাম বানান লয়ে আবার ফেস লাগাই দিছো তোমরা, মোটামুটি হয়ে যাক। PRINCIPAL কার কার মনে হয়? হাত তুলো তো। PAL মনে হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার হাত নামাও। PRINCIPLE কার কার মনে হয় দেখি? আর অনেকেই আছো যাদের কিছুই মনে হইতেছে না। হ্যাঁ, আচ্ছা ওই জন্যই আমি ওখানে অর্ধেক লিখছি। PRINCIPAL। মুখ্য বা গৌণ, হ্যাঁ। আচ্ছা, আর কলেজের যে প্রিন্সিপাল থাকে সেটা বানান কিভাবে বলো তো? PLE। কলেজের প্রিন্সিপালের বানান কেমনে? PRINCI কি হবে? এটার বাদ দাও, প্রিন্সিপালের বানানটা কি? কলেজের যে প্রিন্সিপাল সেটা কি জানো না? এই তো, এই যে এই হুমায়রা বলো প্রিন্সিপালের বানান কেমনে? কলেজের অধ্যক্ষ যেটা। PRINCIPLE। এই তো। আচ্ছা তাইলে কলেজের অধ্যক্ষ যেটা, এটা PRINCIPLE কার কার মনে হয় বলো? আচ্ছা তাইলে এবার দেখতাছি, এবার ধরা খাবা ঠিক মতো। PRINCIPAL এটা কলেজের অধ্যক্ষ কার কার মনে হয় দেখি, এবার হাত তোলো। দাঁড়াও, ক্যামেরা ঘুরাই দেই, দাঁড়াও। ঠিক আছে, কলেজের অধ্যক্ষ এইটাই প্রিন্সিপাল। আর এই প্রিন্সিপাল অর্থ হচ্ছে প্রধান বা মুখ্য। কলেজের যে প্রধান সে হচ্ছে প্রিন্সিপাল। আর PRINCIPLE যেটা প্রিন্সিপাল, মূলনীতি, ওটা অন্য জিনিস। দেখছো এই বানানটার মধ্যে আটকা। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এবার আমরা দেখি প্রিন্সিপাল ক্লজটা আসলে কি।
প্রিন্সিপাল ক্লজ তুমি এভাবে চিনতে পারবা না। লিসেন টু মি, সাইলেন্স, সাইলেন্স। এভাবে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট কোনোটাই চিনতে পারবা না তোমরা। প্রিন্সিপাল সাবঅর্ডিনেট চেনার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো দুইটা ক্লজ একসাথে করতে হবে, তাইলে বুঝবা যে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট। এই যে এক বাক্যে দেখো, ইফ ইউ কাম আই উইল গো। অর্থ কি? যদি তুমি আসো আমি যাব। খেয়াল করো, যদি তুমি আসো এইটুক যদি আমি বলি তাহলে মনের ভাবটা ক্লিয়ার হয় নাকি আটকে থাকে? যে এই যদি তুমি আসো, সে যেভাবে কথা বলে, হুমায়রা যা শিখে, এরকম বললাম যে এই ছেলেমেয়েরা শোনো, হুমায়রা যা শিখে, থেমে গেলাম, তাহলে কি কথা শেষ হইলো? কিন্তু যদি আমি এটা বলতাম হুমায়রা শিখে, কি শিখে, কেন শিখে, কোথায় শিখে, কিভাবে শিখে, কার কাছে শিখে, কখন শিখে, এগুলো অবান্তর প্রশ্ন, এগুলো প্রশ্নের শেষ নাই। কিন্তু হুমায়রা শিখে, হ্যাঁ, আমরা একটা মেসেজ ক্লিয়ার, এরপরে আর না বললেও কথা শেষ, যে হুমায়রা শিখে, হুমায়রা খায়, হুমায়রা ঘুমায়। তোমরা কি বুঝছো না বুঝো নাই? এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি আমি বলি যে হুমায়রা যা শিখে, স্পষ্টত কথা আটকে গেছে, তা কি? তুমি যা দেখেছিলে, এটা দিয়ে কিছুই বোঝা যাইতেছে না, কথা স্পষ্টত আটকে আছে, যে সেটা কি? বুঝছো না বুঝো নাই? এখন দেখো যে যদি তুমি আসো, এখানে কথা আটকে রয়েছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো আমি যাব, এটা আর কোথাও আটকে নাই, আমি যাব। এখন যদি তোমরা প্রশ্নের কথা বলো যে তাহলে আমি কোথায় যাব, আমি ঢাকা যাব। কেন যাব? চিড়িয়াখানা দেখতে। কার সাথে যাব? আমার বাবার সাথে। কবে যাব? আগামীকাল। কি দিয়ে যাব? বাসে চড়ে। তো এরকম কথার তো শেষ নাই, এরকম প্রশ্ন দেয়। এটার সাথে প্রিন্সিপাল সাবঅর্ডিনেটের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে যেটা আটকে যায়। দুইটা পদ্ধতি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট আইডেন্টিফাই করার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা তো তোমার মনের মানে ভাবটা প্রকাশ করে ফেললো, আর দ্বিতীয় হচ্ছে ওই সাবঅর্ডিনেটটা হলো তোমার আটকে গেল, এটা হলো প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এটা চেনার একটা পদ্ধতি হলো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। এই যে ইফটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি থাকবে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এটা যে শুধু ইফই থাকবে এরকম না, তোমরা বইয়ে দেখবা যে আরো অনেক আছে এরকম, বা গুগলে সার্চ দিলেও পাবা ইফ আছে, হোয়েন আছে, বা এরকম যা যা আছে। হ্যাঁ, তাহলে একটা কি লাগবে এখানে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। কোথায়? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু পারবা না, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অবশ্যই কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আচ্ছা, যেমন ধরো আই নো, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট। বাংলা অর্থ কি বলো তো? আমি জানি তুমি কি চাও। তাইলে যে হোয়াট ইউ ওয়ান্ট মানে এটা কি অর্থ কিন্তু আসলে কি মানে যা, আসলে যে তুমি যা চাও। হোয়াট ইউ ওয়ান্টের বাংলা অর্থ কি? তুমি যা চাও। এটা যদি বলো তুমি কাউকে, বলে এই শোনো মিনা তুমি যা চাও, কি বুঝবে সেটা কি? যে এই তুমি যা করো, এই তুমি যা খাও, এটা দিয়ে কিছু বোঝা যাবে? বোঝা যাবে না। যদি তুমি তাকে যাটা সরাইয়া দাও, বলো যে ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ইট তুমি খাও, তাহলে বুঝবে খাইতে বলছো। কিন্তু যখন হোয়াট ইউ ইট, তখন কিন্তু কথা আটকে গেছে। তুমি যা খাও সেটা কি হতে পারে যে সেটা এখানে নাই। বুঝছো না বোঝা নাই? কিন্তু এই যে আই নো, আমি জানি, কি জানি, কেন জানি, কিভাবে জানি, এগুলো অবান্তর প্রশ্ন। বাট আমি জানি, কথা শেষ। আমি জানি, একটা মনের ভাব ন্যূনতম প্রকাশ করে ফেলছে। কিন্তু আমি যা জানি যদি এরকম হইতো, হোয়াট আই ওয়ান্ট, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যেত। আর এর শুরুতে কি আছে? ওই যে হোয়াট আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে একটা মজার বিষয় আছে।
সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এইটার মান কি কম নাকি প্রিন্সিপাল ক্লজের মান বেশি? বাজারে যদি আমরা বিক্রি করতে নেই, কথার কথা প্রিন্সিপালটা বড়, প্রিন্সিপাল ক্লজটার মান বেশি না, গুরুত্ব বেশি, আর সাবঅর্ডিনেটের মান কম। এখন দেখো, সাধারণত বড় জিনিস ভাঙলে ছোট জিনিস পাওয়া যায়। যেমন একটা মনে করো একটা বড় বিল্ডিং ভাঙছ, সেখানে তুমি মনে করো যে একটা রুম পাইছ, মানে বড় বিল্ডিং এর মধ্যে রুম থাকে, ফ্ল্যাট থাকে, নাকি ফ্ল্যাটের ভিতরে একটা বড় বিল্ডিং থাকে? থাকে? থাকে না। কিন্তু এইখানে মজার বিষয়টা হলো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এটা ছোট, মানে মান কম, এটার ভিতরে প্রিন্সিপাল ক্লজ থাকে। কিভাবে জানো? এই যে ইফটা সরায় ফেললে এই যে ইউ কাম, যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করার পরে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায় সেটা। আবার সাবঅর্ডিনেট ক্লজ থেকে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সরায় ফেলো, তাহলে আবার কি পাওয়া যায়? প্রিন্সিপাল ক্লজ পাওয়া যায়। একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে যখন তুমি কি করবা, সাবঅর্ডিনেটিং কনজাংশন আইনা লাগাইলা এখানে, তখন সেটা কি হয়ে গেছে? সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। প্রিন্সিপাল ক্লজ ছিল, সাবঅর্ডিনেট হয়ে গেছে। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ মেয়েরা, বুঝতেছ? কঠিন লাগতেছে? আচ্ছা, তাইলে দেখো, হ্যাঁ এবার রইল কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ বলতে আসলে আলাদা কোনো ক্লজ না। কোঅর্ডিনেট ক্লজটা হলো দুইটা প্রিন্সিপাল ক্লজ, মানে এটা সংজ্ঞাটা হলো যে সমগোত্রীয় দুইটা ক্লজ যখন একসাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, সমগোত্রীয়। এটা মূলত হলো তোমার কম্পাউন্ড সেন্টেন্সে যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়। যেমন ধরো এই যে বললা যে ডু অর ডাই, এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এটাও কিন্তু একটা ক্লজ। এই যে দেখো, বলছিলাম যে অনেক সময় সাবজেক্ট অনুচ্চারিত থাকে। এই ডু মানে কি, আর এটা কি? আর ছেলেরা গুনগুনায় না, হ্যাঁ কি খুঁজো? এইদিকে ফোকাস করো। হ্যাঁ, তাহলে দেখো ইউ ডু অর ইউ ডাই, মানে করো নয়তো মরো। তো এইখানে দেখো যে এই অর যে আছে না, এই অরের নাম হইল কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখো, তোমার কিন্তু এটা মনে রাখতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা কি, এগুলা মুখস্থ রাখতে হবে। বইয়ে দেখবা লেখা আছে, মুখস্থ করে ফেলবা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাইলে কোঅর্ডিনেট ক্লজ কোনটা? দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন ধরো, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট বাট পোর, সে সৎ কিন্তু গরিব। এখানে দেখো মনে মনে কি আছে? হি ইজ, এটা অনুচ্চারিত আছে। হি ইজ অনেস্ট বাট হি ইজ পোর। তাইলে এখানে দেখো এই যে বাটটা হলো কি, আর এর আগে আছে হি ইজ অনেস্ট, আর একটা কি, হি ইজ পোর। এই দুইটা হলো প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এটাই হলো তোমার কোঅর্ডিনেট ক্লজ। এই দুইটা, এটাকে এটার কোঅর্ডিনেট ক্লজ বলে, দুইটা একটা ক্যারেক্টার। অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজটা হলো মূলত প্রিন্সিপাল ক্লজই। যখন কম্পাউন্ড সেন্টেন্সে দুইটায় যুক্ত হয়, এটারে বলে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ আসলে মূলত দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল, আরেকটা হলো সাবঅর্ডিনেট। আর কোঅর্ডিনেট যেটা, সেটা কি? সেটা তো প্রিন্সিপাল ক্লজই। হিসাবটা বুঝছো কিনা? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এবার আমরা আসি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, যেটা তোমাদের গত ক্লাসে বাকি ছিল। সেইটাই ক্লজ ছাড়া চেনা যায় না, সেটা এখন চিনবা খুব সহজেই। দেখো, সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা আমরা একবারে ইজিলি ইনশাল্লাহ বুঝে যাব। সিম্পল সেন্টেন্স জিনিসটা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে। কি থাকে? একটি ক্লজ থাকে, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটি ক্লজ থাকে।
যেমন ধরো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কয়টা ক্লজ আছে এখানে? একটা ক্লজ আছে, এই যে আই গো, এটা হলো সিম্পল সেন্টেন্স। আবার তোমরা ওই যে একটা বাক্য লিখছিলা দেখো, হ্যাভিং গন টু স্কুল, ওই বাক্যটা যদি লেখো হ্যাভিং গন টু স্কুল উইথ some of my friends living there, I will play a cricket. এই ছেলেরা কথা বল না। Having gone to school with some of my friends living there, I will play a cricket match. এত বড় একটা বাক্য। দেখো সিম্পল সেন্টেন্সের একটা সংজ্ঞা সাধারণ পাবলিক যেটা মনে করে, বাক্য যদি ছোট হয় তাহলে সেটা নিশ্চিত সিম্পল, আর বাক্য যদি বড় হয় তাহলে সেটা কমপ্লেক্সও হইতে পারে, কম্পাউন্ডও হইতে পারে। যদি এন্ড বাট নট নর রেডি থাকে তাহলে কম্পাউন্ড, আর অন্য কিছু থাকলে কমপ্লেক্স। তো এইটা দিয়ে আসলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনা যায় না। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কি, ক্লজ থাকবে কয়টা? একটা ক্লজ। এই বৃহৎ বাক্যটার মধ্যে কয়টা ক্লজ আছে দেখো তো। তাহলে এই বড় বাক্যটাও কি বাক্য? সিম্পল। বুঝছো না বুঝো নাই? ক্লজটা কোথায়? এই যে আই উইল বা আই উইল প্লে। অথচ হি ইজ পোর বাট অনেস্ট, এই বাক্যটা একটা কি বাক্য? কম্পাউন্ড বাক্য। কেন? ক্লজ আছে কয়টা? দুইটা। বুঝছো না বুঝো নাই? এবং এইটা কেন কম্পাউন্ড, কারণ সেটা আমরা পড়তেছি। আচ্ছা, এবার সিম্পল তো বুঝছো, এবার আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝি। সেন্টেন্স তো কয় প্রকার? তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আসি আমরা কমপ্লেক্সে। কমপ্লেক্সের সংজ্ঞা হচ্ছে একটি থাকবে প্রিন্সিপাল ক্লজ প্লাস একটি সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটি বা একাধিকও থাকতে পারে, সমস্যা নেই। ন্যূনতম একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এটাই হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট। যেমন দেখো, ইফ ইউ কাম আই উইল গো। তাহলে দেখো যে ইফ যুক্ত, ইফ হলো কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইফ ইউ কাম যেটা, এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ না? আর এটা কি আই উইল গো, এটা কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাই হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সের সংজ্ঞাটা আবার দেখো, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কি সাবঅর্ডিনেট ক্লজ, সেটাই হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে চিনবো যেন, বারবার বলছি, মুখস্থ করে ফেলবা। সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা মুখস্থ করে ফেলবা কি কি আছে। এবার আমরা দেখি কম্পাউন্ড আছে। কম্পাউন্ড কি দিয়ে চিনবো? কম্পাউন্ড হলো দুইটি প্রিন্সিপাল ক্লজ, দুইটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। এখানে যে দুইটিই থাকবে এরকম না, দুইয়ের অধিকও থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যেমন মনে করো যে কি আছে, and but not or এগুলা দ্বারা কি থাকে? যুক্ত থাকে। তখন দুইটা প্রিন্সিপাল যুক্ত, তখন তারে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। যেমন বললা
যে হি ইজ পোর বাট অনেস্ট। লিখছ? এই যে যেমন দেখো, হি ইজ পোর, হি ইজ পোর বাট অনেস্ট। আচ্ছা, এখন কথা হলো এই বাক্যটা কি ধরনের বাক্য বলো তো? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কম্পাউন্ড। কেন কম্পাউন্ড? দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে। কে কে সেই দুইটা? হি ইজ পোর একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এখানে কিন্তু মনে মনে কি আছে? হি ইজ আছে, এবং এই দুইটা যুক্ত আছে কি দিয়ে? বাটটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো ট্রান্সফরমেশনের প্রসঙ্গে আসি। এখন যদি এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করতে চাই, কি করতে চাই? কমপ্লেক্স। তাহলে কি করতে হবে? কি করতে হবে? জিনিসটা আগে যেভাবে শিখছো সেভাবে না, অন্যভাবে চিন্তা করো। অন্যভাবে কিভাবে? যে এখানে তো প্রিন্সিপাল ক্লজ আছে দুইটা, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকবে? একটা। আরেকটা কি থাকবে? সাবঅর্ডিনেট। তার মানে এখানের দুইটা প্রিন্সিপাল ক্লজের যে কোনো একটাকে আমার সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমার কথাটা বুঝছো না? বুঝো নাই? তাহলে কিভাবে? ও আরেকটা কথা হচ্ছে যে বাক্যের অর্থটা চেঞ্জ করা যাবে না, যেন এটা চেঞ্জ করার পরেও অর্থ সেম থাকে, যে সে গরিব কিন্তু সৎ, এমন অর্থই যেন বহন করে। অর্থ চেঞ্জ হয়ে গেলে হবে না। ইফ হি ইজ অনেস্ট, যদি সে গরিব না, অর্থটা মানে অর্থগত বাক্য হইতে হবে, তো বাক্যটাও ঠিক থাকতে হবে। এভাবে দিয়ে দেখো, although he is poor he is honest। দেখো তো বাংলা অর্থ কি? যদিও সে গরিব সে সৎ। although he is poor he is honest। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স বলতে পারি কিনা? আমরা যুক্তিতে দেখি যে কমপ্লেক্সের বৈশিষ্ট্য আছে কিনা। যদি এরকম হতো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে কিন্তু কমপ্লেক্স হইতো না। কথা বুঝছো না? বুঝো নাই? কারণ কি? এই যে অলদো আসছে, এটা হলো কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করেছে। তখন এই যে এই অংশটুকু, এটা কি হয়ে গেছে? সাবঅর্ডিনেট ক্লজ। অলদো হি ইজ পোর। দেখো এটা বলে যদি থেমে যাই, মনের ভাব ক্লিয়ার হবে না। পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। যদিও সে গরিব, এই শোনো, যদিও সে গরিব, স্পষ্টত কথা বাদ রয়ে স্যার তাতে কি, মানে তাহলে কি? গরিব সে পরে কি? আর যদি বলি এই শোনো সে গরিব, ও আচ্ছা ঠিক আছে সে গরিব, মানে ইনফরমেশনটা পেয়ে গেছে, আর কিচ্ছু বলে নাই, সে চলে গেছে, কিন্তু তথ্য তো আমরা পেয়ে গেছি যে সে গরিব। কিন্তু যখন এভাবে বললো এই শোনো যদিও সে গরিব কিন্তু, কইয়া পরে মনে করো কারেন্ট গেছে, লাইন বন্ধ হয়ে গেছে, এ রে যদিও গরিব পরে কি? পরে কি? কথা বুঝছো কিনা? আচ্ছা, তারপরে দেখো যে হি ইজ অনেস্ট, এটা কি? প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা মিলে হচ্ছে কমপ্লেক্স। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি? ও কম্পাউন্ড তো ছিল, সিম্পল করতে চাইলে কি করতে হবে বলো তো? সিম্পলের গঠনটা কেমন সেটা বলো। ক্লজ থাকবে একটা, কিন্তু আছে কয়টা? তাইলে আমাদের কি করতে হবে? একটা ক্লজকে ভ্যানিশ করে দিতে হবে, কিন্তু বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না, যেন অর্থ একই থাকে, কিন্তু একটা ক্লজ আমাদের ভ্যানিশ করে দিতে হবে। ক্লজের প্রাণ কি? ফাইনাইট ভার্ব। ক্লজের প্রাণটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটাকে যদি আমরা নন ফাইনাইট করে দিতে পারি তাইলেই সে কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল ক্লজ। তাহলে আমরা যদি এখন ফাইনাইট ভার্ব, ওই যে ফাইনাইট ভার্ব তো তোমার হচ্ছে কি V1 এবং V2 হলো ফাইনাইট, আর বাকি যেগুলো আছে আইএনজি করো, V3 করো বা 2 যুক্ত করো, এগুলা সবই নন ফাইনাইট। ওইভাবে কোনো পরিবর্তন করতে পারলেই ভার্বটা শেষ, মানে ফাইনাইটটা হয়ে যাবে, ক্লজটা ফ্রেজে পরিণত হয়ে যাবে। তাহলে অলদো হি ইজ পোর, তাহলে হি ইজ অনেস্ট। যদি আমরা এভাবে লিখি
ইন স্পাইট অফ বিং, এই যে ইজ ছিল না, দেখো তো ইজের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়? ইজিং। ইজের সাথে আইএনজি যুক্ত করলে ইজিং। আচ্ছা শোনো, আইএনজি যুক্ত হয় সবসময় ভার্বের বেইজের সাথে। ইজের বেইজ কি? বি। ইজিংও হবে না, ওয়াজিংও হবে না, এমিং ওয়ারিং কিচ্ছু হবে না, হবে কি? কখনো দেখছো যে হি ইজ ডাজিং দ্য ওয়ার্ক বা হি ওয়াজ ডিডিং দ্য ওয়ার্ক? না, আইএনজি কার সাথে যুক্ত হয়? বেইজের সাথে। তাহলে ইজের বেইজ কি? বিং। তাহলে ইন স্পাইট অফ বিং পোর হি ইজ, খেয়াল করো তাহলে এখানে দুইটা ক্লজ ছিল, এখন কয়টা আছে? এটা কেন ক্লজ না এখন? ফাইনাইট কোনো ভার্বই নাই। ফাইনাইট ভার্ব আছে? নাই। আইএনজি কি ফাইনাইট? অর্থ কি সেম আছে কিনা? অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, এখানে আছে সে গরিব হওয়া সত্ত্বেও, একই তো কথা হইলো বাংলায়। দেখো যে সে আমার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পড়ালেখা করে না। আবার যদি আমি বলি যদিও সে আমার স্টুডেন্ট, সে পড়ালেখা করে না, কথা কি একই হইলো না ভিন্ন হইলো? একই হইলো, কিন্তু একবারেরটায় তোমার এখানে বিং দেওয়ার কারণে ক্লজ ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু অর্থ সেম রয়েছে। হি ইজ অনেস্ট, এটা কি তাহলে? প্রিন্সিপাল ক্লজ। এই যে ফাইনাইট ভার্ব, এই যে প্রিন্সিপাল ক্লজ। এই হইলো সিম্পল, এই যে সিম্পল, এই যে কমপ্লেক্স, এই যে কম্পাউন্ড। ফর দ্য লাস্ট টাইম, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল, সিম্পলে হচ্ছে একটি ক্লজ যে থাকে, কিন্তু সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হইতে হবে। যদি সাবঅর্ডিনেট ক্লজ একটি মাত্র থাকে